আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখন আরও একটি বোর্ড কোশ্চেন বা বলতে পারো একটা কলেজের টেস্ট পরীক্ষার কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো সেখানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটাকে আমরা একটু দেখে নিই যে প্রথমে কি বলে দেওয়া আছে। তো আমরা যদি প্রথমেই দেখতে যাই, দেখো একটা উদ্দীপক দেওয়া আছে এখানে। তো উদ্দীপকটা একটু পড়ি। সিটি কলেজের আইসিটি শিক্ষক ব্যবহারিক পরীক্ষায় একটি HTML বিষয়ক পরীক্ষা দিয়েছেন। তিনি নির্দেশ দেন, একটি ওয়েব পেজ তৈরি করো যেখানে নিচের চিত্রটি আসবে। দেখো এখানে একটা আমাদের দেখতে পাচ্ছি টেবিল দেয়া আছে, যদিও চিত্রটা ফুলফিল দেখা যাচ্ছে না, মানে টেবিলের মতো কিছু একটা দেয়া আছে এবং এটা হবে ওয়েবসাইটের হোম পেজ। এই পেজের অনেকগুলো শাখা পেজ তৈরি করতে হবে, অনেকগুলো শাখা পেজ। যেহেতু অনেকগুলো শাখা পেজ তৈরি করতে বলছে ভাইয়া, শাখা পোশাখার মতো যে পেজগুলো থাকে সেই কাঠামোটাকে বলা হয়, ওই শাখা পোশাখার মিলায়া যে ওয়েবসাইট কাঠামোটা তৈরি হয় সেই কাঠামোটাকে বলা হয় হচ্ছে ট্রি কাঠামো বা হায়ারার্কিক্যাল কাঠামো। এটা একটু মনে রাখেন। তাহলে আমরা এতটুকু পরে বুঝলাম যে এখানে হায়ারার্কিক্যাল কাঠামোর কোনো একটা ইঙ্গিত দেয়া আছে। তো দেখি আমরা তাহলে কোশ্চেনটাতে আসলে কি বলছে। দেখো কোশ্চেনেই যে টেবিলটা দেয়া আছে, টেবিলটা এখন আমরা ফুলফিল দেখতে পাচ্ছি। অনেক সুন্দর একটা টেবিল দেয়া আছে, যেই টেবিলের ভেতরে আবার লিস্টও যুক্ত করে দেওয়া আছে। তো এইবার আমরা কোশ্চেনগুলো মূলত একটু দেখি যে আসলে কোশ্চেনগুলো কি বলছে। দেখেন ভাইয়া, প্রথম কোশ্চেনটাই বলছে নেস্টেড লিস্ট আসলে কি। নেস্টেড লিস্ট হচ্ছে এমন একটা লিস্ট যেখানে একটা লিস্টের ভেতরে আরও একটা লিস্ট সংযুক্ত করা থাকে, যেখানে একটা লিস্টের ভেতরে আরও একটা লিস্ট সংযুক্ত করে দেওয়া থাকে। দেখো তুমি যদি এটার দিকে একটু খেয়াল করে দেখো ভাইয়া, এটাই হচ্ছে আমাদের একটা নেস্টেড লিস্ট। সেটা কিভাবে বুঝলাম বলো তো? কারণ দেখো 1 দিয়ে শুরু হয়েছে, 1 2 3, এই লিস্টের ভেতরে আবার এই যে ABC এর আর একটা লিস্ট তৈরি হয়েছে। অর্থাৎ একটা লিস্টের কাঠামোর ভেতরে যদি আরও একটা লিস্ট প্রবেশ করে, একটা লিস্টের ভেতরে যদি আরও একটা লিস্ট প্রবেশ করে, সেটাকে বলা হয় নেস্টেড লিস্ট। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা খ নম্বর কোশ্চেনটা একটু দেখি। দেখো খ নম্বর বলছে একটি ওয়েবসাইট খুলতে হলে কি কি ধাপ অনুসরণ করতে হবে। একটা ওয়েবসাইট খুলতে হলে যেই ধাপগুলো অনুসরণ করতে হবে সেগুলো আমরা একটু খেয়াল করে দেখি যে কি কি ধাপগুলো অনুসরণ করব, সেটাও দেখব। গ নম্বর কোশ্চেনটা দেখো, উদ্দীপকের ওয়েবসাইটটি কোন কাঠামোর। দেখো যেহেতু উদ্দীপকে বলে দেওয়া আছে যে আমাদের ওয়েব পেজগুলো শাখা পোশাখার ন্যায় মানে সংযুক্ত থাকবে। তো দেখো এখানে উদ্দীপকের ওয়েবসাইটটি কোন কাঠামো, সেটা হচ্ছে আমাদের কাঠামো কয় ভাগে বিভক্ত, এটাও কিন্তু ব্যাখ্যা করতে বলছে। তো আমরা সুন্দর মতো ব্যাখ্যা করার চেষ্টা করব। তারপরে ঘ নম্বরে বলছে উদ্দীপকের ওয়েব পেজটি তৈরির কোড লিখো, মানে HTML কোড লিখতে বলছে। তো এবার একটু অ্যান্সারগুলো আমরা দেখি ভাইয়া। দেখো কি অ্যান্সার বলছে। তাহলে আমাদের নেস্টেড লিস্ট কি? নেস্টেড লিস্ট কিন্তু তোমরা সবাই বুঝো যে নেস্টেড লিস্ট হচ্ছে এমন একটা লিস্ট যেখানে একটি লিস্টের ভেতরে আর একটা লিস্ট প্রবেশ করানো থাকে, সেটাকে বলা হয় নেস্টেড লিস্ট। এবার হচ্ছে HTML যদি আমরা একটা ওয়েবসাইট খুলতে যাই, তো সেখানে আমরা আসলে কি কি করব। একটি ওয়েবসাইট খুলতে হলে যেই ধাপগুলো অনুসরণ করতে হয় সেটা হচ্ছে আমরা একটু ধারাবাহিকভাবে এখানে বলা হয়েছে যে ওয়েবসাইটের জন্য পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণ। আসলে যে কোনো কাজে তুমি করতে যাও, সেটা হচ্ছে ভার্চুয়াল হোক অথবা প্র্যাকটিক্যালি বা রিয়েল লাইফে যেটাই হোক, সেটা কিন্তু আমরা একটা লক্ষ্য নির্ধারণ করে এবং পরিকল্পনা করেই সামনের দিকে আগাই। ফর এক্সাম্পল তুমি বিগত আরও 3 বছর পরে মনে করো বিয়ে করবা, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার একটা প্ল্যানিং থাকবে আজকে থেকেই যে আমি 5 বছর বা 3 বছর পর বিয়ে করব। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমার সুন্দর একটা বাড়ি তৈরি করতে হবে, আমার ভালো একটা অ্যামাউন্ট নিয়ে ইনকাম করতে হবে। দেন আরও বিভিন্ন কাজকর্ম আছে যেগুলো থেকেই তুমি কি করবা, নিজেকে মানে কি প্রস্তুতি নেওয়ার একটা সুযোগ তৈরি করবা, একটা প্রস্তুতি নেওয়ার ব্যাপার স্যাপার তৈরি হবে। সেম ওয়েতে তুমি একটা ওয়েবসাইট তৈরি করবা ভাইয়া। ওয়েবসাইট তৈরি করতে হইলেও তো এখানে একটা পরিকল্পনা, একটা আমাদের কি বলা যায় লক্ষ্য নির্ধারণ করতে হবে। তারপরে 2 নাম্বার দেখো, একটি অনন্য বা ইউনিক ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। ডোমেইন নেম মানে কি? মানে দেখো আমাদের যেই পরিবেশ বা সমাজে দেখতে পাই যে একটা বাচ্চা কাচ্চা হওয়া মাত্রই কিন্তু আমরা তাদের একটা সুন্দর আকিকা করে নাম রেখে দিই, সুন্দর নাম রেখে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে ওয়েবসাইটেও কিছুটা ওই রকম মনে করো সদ্য শিশু ভূমিষ্ঠ হয়েছে পৃথিবীতে, তার কি করতে হয়, একটা অনন্য বা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয়। কারণ নামটা যদি ইউনিক হয় তাহলে তোমার ওয়েবসাইটটা সবাই ভিজিট করার জন্য আগ্রহ প্রকাশ করবে, যে আল্লাহ এই নামটা এত সুন্দর, তাহলে কি না কি ভিতরে আছে একটু দেখে আসি, এই ওয়েবসাইটের ভিতরে আসলে কি পাওয়া যায়। বাচ্চাদের নাম কিন্তু আবার ইউনিক করতে যায় না, যেমন রকি, জকি, মকি, এই নামগুলো ইউজ করা দরকার নেই। আপনারা সুন্দর হালাল আকিকা করে সুন্দর নামগুলো রেখে দিবেন। তারপরে দেখো 3 নম্বর হচ্ছে ওয়েব হোস্টিং ক্রয় করা। হোস্টিং মানে কি?
এই যে আপনি ওয়েবসাইটটা তৈরি করলেন, এই ওয়েবসাইটটাকে আপনাকে কি করতে হবে, একটা সার্ভারে যুক্ত করে রাখতে হবে, সার্ভারে সংযুক্ত করে সংরক্ষণ করে রাখতে হবে। তো সেটা তো আর এমনি এমনি কোনো একটা সার্ভার আপনার ওয়েবসাইট রাখবে না, সেজন্য আপনাকে কি করতে হবে, হোস্টিং ক্রয় করতে হবে, মানে নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে ওই স্পেস ভাড়া নিতে হবে ওই সার্ভার থেকে, ওটাকে বলা হয় হোস্টিং। 4 নম্বর হচ্ছে ওয়েবসাইট তৈরি এবং উন্নয়ন করা। আপনি ওয়েবসাইট এবার ফাইনালি তৈরি করলেন, মানে কোডিং করে তৈরি করলেন এবং উন্নয়ন করতে হবে, কিছু মডিফাই করা দরকার হলে মডিফাই করতে হবে। 5 নম্বর বলছে প্রয়োজনীয় কন্টেন্ট তৈরি এবং ওয়েবসাইটে যুক্ত করা। বিভিন্ন কন্টেন্ট, ভিডিও, অডিও, গ্রাফিক্স যাই বলেন না কেন সেগুলো ওয়েবসাইটে যুক্ত করে দিলেন, যাতে মানুষ হচ্ছে আপনার ওয়েবসাইটের প্রতি আকৃষ্ট বেশি হয়। 6 নম্বর হচ্ছে টেস্টিং ও চালু করা। এখন সব কিছু তৈরি হয়ে গেছে, এখন আপনাকে টেস্ট করতে হবে যে আসলে আপনার ওয়েবসাইটটা ঠিকঠাক মতো কাজ করে কিনা, দেন হচ্ছে চালু করতে হবে। 7 নাম্বার হচ্ছে ওয়েবসাইটটি পাবলিশ করা, অর্থাৎ ওয়েব সার্ভারে ওয়েবসাইটটি প্রেরণ করে দেওয়া। এবার সব রেডি, আপনি কি করবেন, ওয়েবসাইটটাকে আপনার সার্ভারে প্রেরণ করে দিবেন, যাতে বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশ না বা শুধু হচ্ছে ঢাকা শহর না, বিশ্বব্যাপী আপনার ওয়েবসাইটটা তখন সবাই দেখতে পাবে। মনির স্যার নিজেও আপনার ওয়েবসাইট তখন ভিজিট করতে পারবে, যদি এই ফর্মুলাগুলো, এই যে আমাদের পদ্ধতিগুলো, এইগুলো মেনটেন করে আপনি একটা ওয়েবসাইট তৈরি করেন। এই হচ্ছে ওয়েবসাইট খোলার, বা খোলা বলতে আসলে কেমন যেন বিষয়টা এখানে হয়েছে, মানে ওয়েবসাইট তৈরি করার যে প্রক্রিয়াগুলো, এটা হচ্ছে এই প্রক্রিয়াগুলো ওপেন করতে হবে বা এই প্রক্রিয়াগুলো কাজ করতে হবে। এই হচ্ছে ভাইয়া আমাদের যে বিষয়টা। তারপরে দেখো 8 নম্বর পয়েন্টটা হচ্ছে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম, এটা 8 নম্বরটাও হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ। রক্ষণাবেক্ষণ করা, ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করা, মানে সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করলে এই ওয়েবসাইট যে কোনো জায়গা থেকে, কেউ উগান্ডা থাক, সোমালিয়া থাক, আমেরিকা থাক, বাংলাদেশ থাক, যে কোনো জায়গা থেকে আপনার ওয়েবসাইটটা সে খুঁজে বের করতে পারবে এবং ভিজিট করতে পারবে। ঘ নম্বর কোশ্চেনটা দেখো, আইসিটি শিক্ষকের নির্দেশনা অনুযায়ী উদ্দীপকের ওয়েবসাইটটির কাঠামো হলো ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। কিভাবে বুঝলাম ভাই এটা ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো? কারণ আইসিটি শিক্ষক বলে দিছে যে এমন একটা ওয়েব পেজ নিয়ে আমরা আলোচনা করতেছি যে এই ওয়েব পেজের সাথে কি হয়েছে, শাখা পোশাখা যুক্ত আছে, শাখা পোশাখা বিভিন্ন পেজ যুক্ত আছে। তাহলে শাখা পোশাখা বা গাছের মতো কিছু একটা থাকলে ওটা হচ্ছে ট্রি কাঠামো। সাধারণত যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য উপস্থাপন করা যায় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে। ওয়েবসাইটের কাঠামোকে মূলত 4 ভাগে ভাগ করা যায়, নিম্নে প্রত্যেক ভাগের ব্যাখ্যা আলোচনা করা হলো। 4 ভাগের, 4 ভাগটা কি? একটা হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো, 2 নম্বরটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো, 3 নম্বরটা হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো, এবং 4 নম্বরটা হচ্ছে আমাদের হাইব্রিড কাঠামো। তাহলে প্রথমটাই হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। তো হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামোটা আমরা একটু আলোচনা করি, যেহেতু সবগুলো কাঠামোকেই আলোচনা করতে বলছে তো আমরাও করি, সমস্যা তো নেই। দেখো, ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, যে কাঠামোতে ওয়েবসাইটের পেজগুলো শাখা প্রশাখার মতো সাজানো থাকে তাকে বলা হয় ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। ডকুমেন্টের ক্ষেত্রে এই কাঠামো সবচেয়ে সহজ এবং যুক্তিপূর্ণ। ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী লিঙ্কের মাধ্যমে এক পেজ থেকে অন্য পেজে অনায়াসে যেতে পারে। এই কাঠামোতে ওয়েবসাইটের হোম পেজটিতেই সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ সংক্ষিপ্ত চিত্র মানে উপস্থাপন করা হয়। মানে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোটা এমন ভাইয়া যেখানে কি হয়, মানে আপনাকে একটা হোম পেজ দিয়ে দিবে, এই হোম পেজেই সকল কিছু সামারি এখানে দেয়া থাকে যে এই ওয়েবসাইটের ভেতরে আপনি ঢুকলে কি কি পাবেন, মানে মেনু কার্ডের মতো আর কি। হ্যাঁ, মেনু কার্ডের মতো আপনি কি পাবেন, মেনু কার্ডের যেমন হচ্ছে একটা রেস্টুরেন্টে কি কি পাওয়া যায়, কোন কোন আইটেম আছে, সব কিছু যেমন একটা মেনু কার্ডে দেওয়া থাকে। মেনু কার্ড দেখলে আপনি বুঝতে পারেন এই রেস্টুরেন্টে এই ড্যাশ আছে আর এই ড্যাশ নাই, সেই জিনিসগুলো কিন্তু জানা যায়। সেম ওয়েতে হায়ারার্কিক্যাল যখন কাঠামোর যখন হোম পেজে ঢুকবা তখন দেখবা যে এই যে আমাদের ওয়েবসাইটের কাঠামো, ওয়েবসাইটটার সম্পর্কে সকল কিছু ধারণা লাভ করা যায়। এটা হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো, আর এটা হচ্ছে মূলত গাছের শাখা প্রশাখার ন্যায় সংযুক্ত থাকে, গাছের শাখা প্রশাখার ন্যায় সংযুক্ত থাকে। এবার দেখো তারপরের যে আমাদের বিষয়টা সেটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো এটা হচ্ছে আরও একটা মজার একটা কাঠামো। সেটা মজার এই জন্য আমি একটু বলতেছি, একটু ওয়েট করেন। লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামোটা কি? যেই পদ্ধতি ওয়েবসাইটের হোম পেজ হচ্ছে সূচনা, পূর্ববর্তী পেজে যেতে এখানে লিঙ্ক ব্যবহার করা হয়, এবং কম পেজ সংখ্যা বিশিষ্ট ওয়েবসাইটের লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করা হয়। ভাইয়া, লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো এই জন্য মজার বললাম, দেখেন এই কাঠামোটা ঠিক এই যে এরকমভাবে থাকে, এই যে এরকম পর্যায়ক্রমিকভাবে পেজগুলো দেওয়া থাকে, এই যে এরকমভাবে পর্যায়ক্রমিকভাবে পেজগুলো দেওয়া থাকে। দেখো, এই পেজ থেকে এই পেজ, এই পেজ থেকে এই পেজ, এই পেজ থেকে এই পেজ, বা আবার ব্যাকও করা যায়, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এখানে লেখা থাকে পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3, পেজ নাম্বার 4। এখানে লেখা থাকে প্রিভিয়াস, নেক্সট, এই কথাগুলো লেখা থাকে প্রিভিয়াস, নেক্সট,
তারপরে হচ্ছে এই কথাগুলো মূলত লেখা থাকে। তো এখন এই ওয়েবসাইট কাঠামো কিন্তু আপনার একটা আবেগের জায়গা তৈরি করলো। আশা করি সবাই বুঝছেন যে এই ওয়েবসাইটের কাঠামোটা কেমন। এটা হচ্ছে আপনি বই পড়তে গেলে এই ওয়েবসাইট কাঠামোটা ব্যবহার করা হয়, ভাইয়া একটা পেজের পর আরেকটা পেজ পর্যায়ক্রমিকভাবে আসে। এখানে নেক্সট, প্রিভিয়াস এই কথাগুলো লেখা থাকে। নেক্সট মানে হচ্ছে পরবর্তী পেজে যাও, আর প্রিভিয়াস মানে হচ্ছে পূর্ববর্তী পেজে ফিরে আসো। এই হচ্ছে কাঠামোটা। আশা করি অনেকেই এই কাঠামো সম্পর্কে ধারণা আছে, বা এইরকম ওয়েবসাইট সবাই নাও করলে অনেকে ভিজিট করে থাকছেন। তো দেখেন, এই হচ্ছে আমাদের একটা কাঠামো, যেটা হচ্ছে লিনিয়ার বা নেটওয়ার্ক কাঠামো। এই কাঠামোর অসুবিধাটা কি? অসুবিধাটা মূলত হচ্ছে আপনি হোম পেজে এখানে শুরু করছেন ভিজিট করা, এখন আপনার কাঙ্ক্ষিত তথ্য কোন পেজে আছে এই ঘোড়ার ডিম কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রত্যেকটা পেজ ভিজিট করতে হবে। ইচ্ছা নাই তারপরেও ভিজিট করতে হবে, কারণ আপনার কাঙ্ক্ষিত তথ্য তো খুঁজে বের করতে হবে। বাট যেটা হচ্ছে আমাদের ট্রি কাঠামো ছিল, এখানে কিন্তু আপনার কাঙ্ক্ষিত তথ্য সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে হোম পেজ থেকে। মানে হোম পেজ থেকে আপনি বুঝতে পারবেন যে আমার কোন পেজে আসলে মূলত যাইতে বলছে। ওকে, ফাইনালি দেখো আমরা হচ্ছে কি করব, এখন হচ্ছে নেটওয়ার্ক কাঠামো, যেটা হচ্ছে সবচেয়ে বেটার একটা কাঠামো। নেটওয়ার্ক কাঠামোর কাহিনীটা কি? নেটওয়ার্ক কাঠামো হচ্ছে একটা পেজ থেকে যে কোনো পেজে যে কোনো মুহূর্তে যাওয়া সম্ভব। যে কোনো পেজ থেকে যে কোনো মুহূর্তে যে কোনো পেজে যাওয়া যায়। এ ধরনের ওয়েবসাইট কাঠামোতে সবগুলো ওয়েব পেজের সাথে সবগুলো লিঙ্ক থাকে। এই ওয়েবসাইটের মাধ্যমে ফ্রেম ব্যবহার করে করা হয় এবং ওয়েব পেজগুলো লিঙ্ক করা থাকে। মানে একটা পেজ থেকে অন্য একটা পেজ। এটার কাঠামো যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে হচ্ছে বিষয়টা এরকম। দেখো, এটার কাঠামোটা ঠিক যে এরকম হবে, যে এইখানে একটা পেজ আছে, এখানে একটা পেজ, আবার এখানে একটা পেজ, আবার এখানে একটা পেজ। এই পেজ থেকে এখানে, এই পেজ থেকে এখানে, এই পেজ থেকে এখানে। দেখো, এই পেজ থেকে আবার সরাসরি এখানে যাওয়া যাবে, এই পেজ থেকে এখানে। মানে প্রত্যেকটা পেজের সাথে সরাসরি সংযুক্ত থাকবে। যে কোনো পেজ থেকে যে কোনো জায়গায় আপনি ইজিলি মুভ করতে পারবেন। এটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো, আর সবচেয়ে বেটারই হচ্ছে এটা, এই নেটওয়ার্ক কাঠামো। তারপরে হাইব্রিড মানে তো বুঝেনি, মানে একাধিক ড্যাশ দিয়ে এখানে সংযুক্ত থাকে, সেটাকে বলা হয় হাইব্রিড কাঠামো। হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো বলা হয়। তাহলে একাধিক কৌশল, একাধিক ওয়েবসাইট কাঠামো মিলে যেই ওয়েবসাইট কাঠামোটা তৈরি হয় তাকে বলা হয় হাইব্রিড নেটওয়ার্ক কাঠামো। একাধিক ওয়েবসাইট কাঠামো কিন্তু, একাধিক কাঠামো মিলে কিন্তু আমাদের একটা কি তৈরি হবে? হাইব্রিড কাঠামো হবে। তাহলে একাধিক কৌশল ব্যবহার করে বা হাইব্রিড কম্বিনেশন কাঠামো তৈরি করা হয়। সাধারণত এই ওয়েবসাইটের ব্যবহার উপযোগিতা বৃদ্ধি ও মেমোরি স্পেস সাশ্রয়ের জন্য এ ধরনের ওয়েবসাইট কাঠামো তৈরি করা হয়। এই হচ্ছে আমাদের মূলত 4টা প্রকারের ওয়েবসাইট কাঠামো ছিল, সেই 4 প্রকার ওয়েবসাইট কাঠামোর ব্যাখ্যা। এবার আমরা ঘ নম্বরে যেই কোশ্চেনটা সমাধান করতে বলছে, দেখো একটা কিওয়ার্ড দেখে টেবিল দিয়ে দিছে, আমরা এই কিওয়ার্ড টেবিলটার এখন সমাধান করব। এই টেবিলটার হচ্ছে আমাদের ঘ নম্বরে সমাধান করে দেখাইতে হবে। তো তাহলে দেখো আমরা শুরু করি ঘ নম্বরে এই টেবিলটার সমাধানটা। ওকে, দেখো তাহলে ফাইনালি আমরা ঘ নম্বর কোশ্চেনটা একটু সমাধানটা দেখি। ঘ নম্বরে যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলটার সমাধানটা আমরা একটু খেয়াল করে দেখি। দেখো, প্রথমে HTML ওপেন করতে হবে, তারপরে বডি ওপেন, তারপর টেবিল বর্ডার 1, কারণ টেবিল নিয়ে কাজ করতেছি। টিআর ওপেন করলাম, টিডি ওপেন করলাম, যেহেতু টেবিলের ভেতরের তথ্যগুলো নিব। দেন আমাদের দেখো এই ফুডস লেখাটার সাথে বোল্ড করা আছে এবং আন্ডারলাইন করা আছে। তাহলে আমরা বি ট্যাগ ওপেন করলাম, ইউ ট্যাগ ওপেন করলাম, ফুডস লিখলাম, ইউ ট্যাগ ক্লোজ, বি ট্যাগ ক্লোজ। এখন ওয়েল টাইপ 1, ওয়েল টাইপ 1 কেন ভাইয়া? কারণ হচ্ছে ম্যাঙ্গো লেখাটার সাথে 1 টাইপের তথ্যগুলো দেয়া আছে, 1 টাইপের যে ডেটাগুলো দেয়া আছে, এই জন্য আমরা ম্যাঙ্গোর সাথে আমরা 1 দেখে আমরা ওয়েল টাইপ অর্ডার লিস্ট 1 করলাম। তারপরে আমরা এখন লিস্টগুলো লিখবো। এই যে এলআই লিখলাম, এলআই লেখার পরে আমরা এখানে ম্যাঙ্গো লিখলাম। এই দেখো, ম্যাঙ্গো লেখার পরে আমরা এই লিস্টটাকে ক্লোজ করব না, কারণ এটা একটা নেস্টেড লিস্ট, অর্থাৎ একটা লিস্টের ভিতরে আরও একটা লিস্ট প্রবেশ করানো আছে। অর্থাৎ দেখো যে এখানে এই ম্যাঙ্গোর পরে আমাদের এতটুকু এই ম্যাঙ্গোর ভেতরে প্রবেশ করানো আছে। তাহলে এই লিস্টের কাজ করতে হবে আবার আমাদের ভাইয়া। দেখো, এই লিস্টের কাজ করার জন্য আমি কি করব, এখানে এটার জন্য আবার ওয়েল ওপেন করব। ওয়েল টাইপটা কি হবে বলো তো? টাইপটা হচ্ছে এ টাইপের তথ্য, এই যে এ। তারপরে এখন লিস্টগুলো লিখব। লিস্টগুলো কি কি আছে আমরা একটু দেখি। আম্রপালি, অর্থাৎ একটা ম্যাঙ্গোর নাম দেয়া আছে আম্রপালি। তারপরে হচ্ছে এলআইটাকে ক্লোজ করে দিলাম। দেন আবার আমি এলআইটাকে ওপেন করলাম। ওপেন করার পর লতা, আসলে এটা কোন ধরনের আম আল্লাহ জানে, তো তোমরা তারপরে তথ্যগুলো লিখবা। তারপরে দেখো আবার এলআই ওপেন করবা। এলআই ওপেন করার পর লিখবা ফজলি, তারপরে এলআইটাকে ক্লোজ করে দিলাম। দেখো, এই যে আমরা কাজটা কিন্তু করে ফেললাম ভাইয়া। এখন যদি তুমি এটা একটু খেয়াল করে দেখো, এখন কি করবা, এখন এই যে ওয়েলটাকে ওপেন করছিলাম আমরা ওয়েলটাকে ক্লোজ করে দিলাম, এই যে ওয়েল ক্লোজ।
অর্থাৎ এতটুকু কাজ ম্যাঙ্গোর ভেতরে যেই কাজটা হয়েছে এতটুকু কাজ করে ফেলছি। এখন কি করব, এখন দেখো এই যে ম্যাঙ্গো লেখাটার পরে এই লাইটাকে ক্লোজ করছিলাম না, এই যে এখন এই লাইটাকে ক্লোজ করে দিলাম। এখন এই লাইটাকে আমরা কি করলাম ভাইয়া বলো তো, এই লাইটাকে এখন আমরা ক্লোজ করে দিলাম। আচ্ছা এটাকে আমরা একটু সাইডে রেখে তারপরে দেখাই। ওকে, এই লাইটাকে আমরা দেখো ক্লোজ করে ফেললাম। ওকে ফাইন, এটা করার পর এখন কি করব, এখন তারপরে জ্যাকফ্রুটস অর্থাৎ কাঁঠাল। তাহলে এটার জন্য আর আমাদের ওয়েল ওপেন করতে হবে না, শুধু এলআই দিয়ে করে ফেলবো। শুধু আমরা এখানে এলআইটাকে ইউজ করব। ওকে, তাহলে দেখো আমরা এলআইটাকে আবার ওপেন করলাম। এলআইটাকে ওপেন করার পর জ্যাকফ্রুটস এইখানে যেটা ছিল এটা লিখে দিলাম, জ্যাকফ্রুটস ছিল। তারপরে হচ্ছে এলআইটা ক্লোজ করে দিলাম। তারপরে দেখো অ্যাপেল ছিল, তাহলে অ্যাপেলটা আমরা এখানে লিখলাম। আমরা যদি এখানে একটু এটা করার চেষ্টা করি, দেখো অবশ্যই বুঝতে পারবা। ওকে দেখো, তারপরে আবার আমরা এলআইটাকে ওপেন করলাম। এলআই ওপেন করার পর অর্থাৎ এরপর থেকে আমরা এখানে শুরু করতেছি। এলআইটাকে ওপেন করার পর তারপরে হচ্ছে অ্যাপেল, দেন হচ্ছে এলআইটাকে আমরা এখানেও ক্লোজ করে দিলাম। এই যে এলআইটা ক্লোজ করলাম। তার মানে আমাদের এতটুকু লিস্ট কিন্তু কাজটা হয়ে গেল। এবার আমরা কি করব, এই যে শুরুতে দেখো ভাইয়া এই যে ওয়েলটাকে ওপেন করে রাখছিলাম, শুরুতে যে ওয়েলটাকে ওপেন করে রাখছিলাম সেটাকে আমরা এখন কি করব, সেটাকে এখন ওয়েলটাকে ক্লোজ করে দেব। এই যে ওয়েল ক্লোজ। তারপরে কি করতে হবে দেখো, তারপরে হচ্ছে কি আমরা এই যে টিডিটাকে ক্লোজ করে দেব। এই যে টিডি ক্লোজ, টেবিল ডেটা ক্লোজ। বাট রো কিন্তু এখনো ক্লোজ হবে না। কেন রোটা ক্লোজ হবে না ভাইয়া বলো তো? কারণ হচ্ছে এই রোটা তো আমি এখনো শেষ করতে পারি নাই। আমি মাত্র কি করছি, আমি মাত্র এই যে এতটুকু কাজ, মানে এই এতটুকু কাজ কিন্তু আমাদের ক্লোজ হয়ে গেল। এখন সামনের দিকে আগাবো, সামনের দিকে এতটুকু কাজ করার পর মূলত আমাদের রোটা ক্লোজ হবে। কারণ এইখানে রো আছে কিন্তু দুইটা, তো আমি যদি এইখানে রোটা ক্লোজ করে ফেলি তাহলে সামনে তো এটা আরেকটা রোতে নাই, একটা রোয়ের ভেতরেই আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব দেখো, তাহলে আমরা আবার এইখানে টিডি ওপেন করলাম। টিডি ওপেন করার পর আমরা টিডি ওপেন করার পর কি করব দেখো, আবার ওই যে ফ্লাওয়ার্স লেখা আছে, যেখানে ফ্লাওয়ার্স লেখা আছে এটার জন্য আমরা কি করব দেখো, ফ্লাওয়ার্সের জন্য এখানে আমরা বোল্ড ট্যাগ ইউজ করব। এই যে বোল্ড ট্যাগ ইউজ করলাম, বোল্ড ট্যাগের পরে আন্ডারলাইন ট্যাগ ইউজ করতে হবে, যেহেতু এখানে আন্ডারলাইন করে দেওয়া আছে। তারপর আমরা মূলত ফ্লাওয়ার্স লিখব। দেন আমরা এখানে বোল্ড ট্যাগকে ক্লোজ করে দেব, ইউ ক্লোজ, বি ক্লোজ। সেমভাবে আমাদের এই কাজটাও করতে হবে, এতটুকু কাজ করে ফেলবো। তুমি যদি এই পার্টটা বুঝো, পরের পার্টটা হচ্ছে একই রকম কোডিং। দেখো মানে এখানে কাহিনীটা হচ্ছে আমরা ম্যাঙ্গোর পরে এলআই ক্লোজ করি নাই, এই যে এলআইটাকে কিন্তু ক্লোজ করা হয়নি। তারপরে যে আম্রপালি মানে লতা, তারপরে ফজলি, এইটা যেহেতু ভিন্ন টাইপে আছে, অর্থাৎ আমাদের এটা হচ্ছে ABCD এরকম টাইপের দেয়া আছে, তাহলে আমরা টাইপ 1 মানে এ লিখি তারপরে এই কোডিংটা করে ফেলছি। এখন এই যে ওয়েল ওপেন করছিলাম, ওয়েল ক্লোজ করে দিছি। ম্যাঙ্গোর পরে এলআই যেহেতু ক্লোজ করি নাই, এই যে এটার কাজ করার পর এলআইটাকে ক্লোজ করা হয়ে গেছে। তারপরে জ্যাকফ্রুট, অ্যাপেল, এইটা কিন্তু শুধু আমরা এলআই দিয়েই করছি। অর্থাৎ ম্যাঙ্গোর হৃদয়ের ভেতরে মনে করে এতটুকু ছিল, এটার কাজ আমরা করে ফেলছি, দ্যাটস ইট। সেম ওয়েতে আমাদের এখানেও এই কাজটাই করতে হবে একইভাবে। তারপরে শেষে গিয়ে দেখো আমরা কি করছি, একটা হচ্ছে ইমেজের ট্যাগের কাজ করছি। আমরা যদি একটা কোডিংটা থেকে দেখে নিই তাহলে দেখো আরও ভালো বুঝতে পারবা। যেহেতু এটা হচ্ছে কোডিংটা একই, তাহলে আমরা এখন একটু এখান থেকে দেখে নিই। দেখো একই কাজ, জাস্ট হচ্ছে এখানে বারবার করা হয়েছে। তো এটা যদি একটু খেয়াল করো, দেখো আমাদের কোডিংয়ের মতোই কিন্তু এটা, জাস্ট হচ্ছে আমরা এখানে ফোর্স আন্ডারলাইন, তারপরে হচ্ছে বি ট্যাগ, ওয়েল, তারপরে হচ্ছে ওয়েল টাইপ 1 কেন দেয় নাই, কারণ হচ্ছে শুরু থেকে শুরু হয়েছে জন্য ওয়েল টাইপ 1 লেখা হয় নাই। বাট তুমি ওয়েল টাইপ 1টা লিখে দিবা, অর্থাৎ দেখো আমাদের এইখানে কিন্তু লেখা আছে যে ওয়েল টাইপ 1, এই কথাটা লিখে দিবা, এটা হচ্ছে লিখে দেওয়া বেটার। দেন দেখো এখানে ম্যাঙ্গো লেখা আছে, তারপরে ম্যাঙ্গো লেখার পরে এই যে দেখো আমাদের হচ্ছে ওয়েল টাইপ এ, এইবার কিন্তু লিখে দেওয়া আছে। তারপর আম্রপালি, লতা, ফজলি, ওয়েল ক্লোজ, এলআই ক্লোজ, তারপরে জ্যাকফ্রুট, অ্যাপেল, তারপরে হচ্ছে দেখো ভাইয়া ওয়েল ক্লোজ, টিডি ক্লোজ, তারপর আবার টিডি ওপেন। এরপরে যেটা হচ্ছে আমি তোমাদের এখানে এখনও দেখাইছি যে ফুলফিল করাই নাই, তো এটা একটু দেখার চেষ্টা করো। এরপরে কি করছে, এরপরে হচ্ছে ইউ ফ্লাওয়ার্স, এই পর্যন্ত কিন্তু করেই দিছি। ইউএল টাইপ ডিস্ক হবে, ডিস্কের ভেতরে রোজ আছে, বেলি আছে, লিলি আছে। লিলির পর কেন ভাইয়া এলআইটা ক্লোজ হয় নাই, দেখো লিলির পর এলআইটা ক্লোজ না হওয়ার কারণ হলো, কারণটা হচ্ছে আমরা একটু দেখে নেই। দেখো সেটা কেন হয় নাই আমরা একটু দেখি। কারণ হচ্ছে লিলির পরে আমাদের এখানে বিষয়টা কি আছে, ওয়াটার লিলি, তারপরে হচ্ছে এটা কি
যাই হোক কিছু একটা লেখা আছে, তারপর লোটাস। এখানে এই যে তথ্যগুলো দেওয়া আছে, এটা লিলির পর যেহেতু লেখা আছে, তার মানে লিলির শেষে আমরা এলআইটাকে ক্লোজ করব না। ক্লোজ না করে এতটুকু তথ্যের কাজ করার পর তারপর আমরা লিলির এলআইটাকে ক্লোজ করব। দেখো এখানে আসলে দেখি আমরা, অ্যামাজন লিলি লেখা ছিল এখানে, যদিও লেখাটা ওইখান থেকে ওইভাবে বোঝা যাচ্ছিল না। তাহলে টাইপ 1 দিলাম, স্টার্ট 4 কেন ভাইয়া? কারণ হচ্ছে 4 নাম্বার টাইপ থেকে শুরু হয়েছে এখানে, এটা দেখো 4 নাম্বার টাইপ থেকে শুরু হয়েছে, ওয়াটার লিলি, তারপরে অ্যামাজন লিলি 4 নাম্বার টাইপ থেকে শুরু হয়েছে, এই জন্য হচ্ছে আমাদের ওইখানে টাইপ 4 দেওয়া হয়েছে। দেখো টাইপ 4, তারপর ওয়াটার লিলি, অ্যামাজন লিলি, লোটাস লিখবা, তারপরে এই যে ওয়েলটাকে ক্লোজ, এই যে লিলির হচ্ছে এলআইটাকে ক্লোজ, তারপরে ইউএলটা ক্লোজ হচ্ছে শুরুতে যেই ইউএলটা আমরা ওপেন করছিলাম সেটা হচ্ছে ক্লোজ করা হয়েছে, এই যে ইউএলটা শুরুতে ওপেন করা হয়েছিল সেটা ক্লোজ, দেন হচ্ছে টিডি ক্লোজ, টিআর ক্লোজ। আবার টিআর ওপেন করার পর দেখো টিডি কল স্প্যান 2 কেন? টিডি কল স্প্যান আসলে 2 লেখা হয়েছে কেন? আমরা যদি এখানে টেবিলটা একটু দেখি, কারণ হচ্ছে এখানে দেখো 2টা কলাম মিলে গেছে, অর্থাৎ এখানে এরকম হওয়ার কথা ছিল মূলত, বাট কোনোভাবে সেটা হয়নি। দেখো এটা হচ্ছে এই টেবিলটা ঠিকই যে এরকম হওয়ার কথা ছিল, অর্থাৎ এখানে এরকম 2টা কলাম একত্রিত হয়ে গেছে। তাহলে 2টা কলাম যেহেতু মিলে গেছে, এখানে ডেফিনেটলি কি হবে? কল স্প্যান হবে। তাহলে আমরা এখানে কল স্প্যান দিয়ে দিলাম। দেখো এই যে এখানে কল স্প্যান এই জন্যই দেওয়া আছে, কল স্প্যান 2, তারপরে অ্যালাইন সেন্টার, অ্যালাইন করতেও পারো, যদি না করো তাতেও সমস্যা নেই। অ্যালাইন সেন্টার মানে লেখাটা হচ্ছে একটা সেলের ঠিক মাঝ বরাবর থাকবে, যে এরকম মাঝ বরাবর থাকবে। তারপরে যেহেতু ইমেজের কাজ করতে বলছে, ইমেজ এসআরসি, তারপরে photo.jpg, তারপরে টিডি ক্লোজ, টিআর ক্লোজ। দেখো এখানে কিন্তু টিআর হচ্ছে মূলত 2টা। দেখো ভাই একেবারে শুরুতে একবার টিআর ওপেন করছিলাম, এইখানে একবার টিআর ক্লোজ, আর ফটোর জন্য একবার টিআর ওপেন, একেবারে ফটোটা নেওয়ার পরে এখানে কিন্তু আমাদের টিআরটা ক্লোজ। মানে বিষয়টা হচ্ছে এইখানে একবার টিআর ওপেন করবা, এই সবগুলো কাজ করার পর এখানে টিআর ক্লোজ করে দেবা, সব কাজ করার পর তারপরে এখানে একবার টিআর ওপেন করবা, এখানে একবার টিআর ক্লোজ করে দিবা। এই 2টা রোয়ের কাজ কিন্তু হ্যাঁ এখানে করতে হবে। তাহলে 2টা রোয়ের কাজ করলাম। তারপরে দেখো আমাদের যেটা করতে হয় সেটা তো আর না বোঝার কিছু নাই, সেই ক্ষেত্রে হচ্ছে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এই হচ্ছে আমাদের মূলত যে এই টেবিলটা একটা দেওয়া ছিল, এই টেবিলটাকে সমাধান। তো আমরা পরবর্তীতে আরও একটা বোর্ড কোশ্চেনের সমাধান করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।